বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, কিন্তু আপত্তিটি হচ্ছে গণভোটের জায়গাতে। সেখানে আবার আজকের আলোচনা এসছে, বা এর আগেও আসলে বলেছে সরকারের পক্ষ থেকে, যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির নেই, সেটি আজকেও আবার আলোচনা এসছে। আপনাদের ধন্যবাদ। মানে যারা আলোচনা করতেছিলেন তার মধ্যে তো অনেকগুলো বিষয় অনেক আগে থেকে আলোচনা হচ্ছে। আমি দুইটা জিনিস আপনাকে আগে বলি। আমাদের এখানে কতগুলো জিনিসকে গুলায় ফেলা হচ্ছে। এর একটা হচ্ছে যে ধরেন এই দুইটা নির্বাচন একসাথে করার জন্য আমরা 22 সাল থেকে বা আরও আগে থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে এটা বলে আসছিল। সংস্কার পরিষদের নির্বাচনের কথা আমরা আগে থেকে বলে আসতেছিলাম। আমরা আসলে এই ফর্মুলাটা 1970 সালের নির্বাচন থেকে বা 46 সালের নির্বাচন থেকে, এটা আমাদের আবিষ্কৃত কোনো জিনিস না। ওই হিস্ট্রি থেকে শিক্ষা নিয়ে আমরা বলছিলাম যে এটা এইবারের পরিস্থিতিতে এটা এরকম হইতে পারে। কিন্তু ধরেন প্রবলেম যেটা হইলো যে ধরেন দুইটা নির্বাচন যে একদিনে হইল, দুইটা নির্বাচন কিন্তু দুইটা পৃথক নির্বাচন, এবং এই দুইটা পৃথক নির্বাচনের একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আর গণভোটের অধ্যাদেশ অনুযায়ী যে নির্বাচনটা হলো আদেশ অনুযায়ী, এটা হচ্ছে আদেশ হচ্ছে বাস্তবায়ন আদেশ, আর বাস্তবায়ন আদেশের গর্ভ থেকে জন্ম নিল হচ্ছে অধ্যাদেশ ও গণভোট অধ্যাদেশ। এবং গণভোট অধ্যাদেশ অনুযায়ী আসলে যে নির্বাচনটা হইল, এইটাই আসলে জনগণ, যেটা বলা হচ্ছে যে 73 ভাগ 69 ভাগ জনগণ এই চারটে কমপ্লিকেটেড কোশ্চেনকেই ধরেন তারা নিয়ে হ্যাঁ ভোট দিল। এবং এইটার একটা কন্ডিশন হচ্ছে যে এই যারা এমনিতে সংসদে নির্বাচিত হয়ে যাবেন তারা সংবিধান সংস্কার পরিষদেরও একটা সদস্য হিসেবে নির্বাচিত হবেন। এই যে দুইটা নির্বাচন, পৃথক দুইটা নির্বাচন, দুইটা ক্ষমতা এবারের আসলে সংসদ সদস্যরা ভোগ করবেন। একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, পিপল তাদেরকে ডাইরেক্ট গণভোটে দিচ্ছে। আরেকটা হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ পাওয়ার, যেটা তাদের পিপলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা সংসদ চালাবে। এই জায়গাটাকে দুইটাকে যদি ওইভাবে দেখা হয়, উনি যদি বলে যে আমি তো কেবলমাত্র বা চুয়ে যেমন বললেন আমি তো আসলে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত, দ্যাটস অল। এটা সত্য যে উনি সংসদ সদস্য হিসেবেই নির্বাচিত হয়েছে, এবং জনগণ ওনাকে একই সাথে এই দায়িত্বটা দিচ্ছে যে আপনি যে নির্বাচিত যদি হন আপনার এটাও দায়িত্ব, এবং এই দায়িত্বটা আসলে ওনারা নিতে চাইছে। গণভোটকে যখন উনি এন্ডোর্স করছে, গণভোটকে যদি ওনারা বলতো না যে গণভোটে আসলে আমরা নার পক্ষে, এটা 4টা প্রশ্ন আমরা এটা মানি না, তাইলে ধরুন গণভোট ফেল করতো, তখন ওনাদের কাছে উনি যেরকম ওকে বলে, আদিবকে বলে যে আসলে আপনি তখন বিপ্লব করেন নাই কেন, একই লাইনে আসলে ওনাদেরকে এই প্রশ্নটা এখানে আসে ওই লজিকে যে আপনি না করেন নাই কেন ভাই, আপনি হা বলছেন কেন, ত্রুটিপূর্ণ একটা নির্বাচনকে হা বলছেন কেন। 13 তারিখের অর্ডার, নভেম্বর মাসের 13 তারিখের অর্ডার, এটা আপনি জানেন। তারপরে নির্বাচনের শিডিউল হচ্ছে, আপনি তো কখনো না করেন নাই, বরং নীরব থাকেন না, আপনি এটাকে হা বলছেন। আমি বলতেছি যে এই দুইটা জিনিসকে এক করার মানে এটা সংসদ সদস্যদের অধীনস্থ এরকমভাবে ভাবার, কিংবা এটা সংসদের অধীনস্থ একটা দায়িত্ব এরকম করে ভাবার কোনো সুযোগ নাই। দুইটা ক্লিয়ারলি দুইটা আসলে নির্বাচন, এবং দুইটা নির্বাচনের দুই ধরনের দায়িত্ব। আমি এখানে একদম অ্যাড করতে চাই 180 দিনের মধ্যে ওনাদের এটা করার কথা, তো 180 দিনের 180 কর্মদিবসের মধ্যে ওনারা যদি ফেল করে, তাইলে এই আইনটা যেটাকে ওনারা বলছে যে এটা অবৈধ, বৈধ অবৈধর প্রশ্ন আরেকটা প্রশ্ন, সেটা আমি আসবো। এদের দায়িত্ব এটা যদি না হয়, তার পরের দায়িত্ব হচ্ছে আবারও আসলে সংবিধান সংস্কার সভার নির্বাচন ডাকা। আসলে তখন এই 4টা করার জন্য জনগণ কাউকে নির্বাচিত করে কিনা, ওনারা যদি মনে করে যে ওনারা এটা করবে না, তাইলে আসলে ওইখানে নির্বাচন দিতে হবে। কারণ গণভোটে যে জনগণ তাদেরকে যে আসলে যেটা দায়িত্ব দিচ্ছে, ওনারা এটা বলতে পারে না যে জনগণের ভোটে আমরা নির্বাচিত, কিন্তু জনগণ যে হা ভোট বলছে এটাদের আমরা অ্যাভয়েড পাই না, এটা বলতে পারবে না। একসাথে দুইটা জমজ বাচ্চার একটাকে আপনি বলতে পারবেন না যে একটা বৈধ আর একটা অবৈধ, এটা বলা যায় না। আমাদের ওই যে প্রিন্সিপাল বলে যে হট অ্যান্ড কুল একসাথে চাইতে পারে না। না, তারা বলছে যে ওই আদেশ দেওয়ার এখতিয়ার যেহেতু নেই, আমি ওইখানে আসতেছি, আদেশ দেওয়ার কিন্তু নির্বাচন তো সংবিধানের আলোকেই হয়েছে, জাতীয় নির্বাচন। না, আপনি আসেন না, আপনার যদি ওই জায়গায় যদি আপনি যান, তাইলে ওই বৈধতা খুঁজতে শেখ হাসিনাকে এনে এইখানে আবার তার কাছে আসলে ক্ষমতাটা দিয়ে দিতে হবে। কারণ এর আগে আর এটা বৈধতা হবে না, যে বৈধতা আপনি খুঁজছেন। আর যদি বৈধতার ব্যাপারটাকে আপনি
বাস্তব পরিস্থিতি অনুযায়ী দেখেন, তাইলে আরেকটা জিনিস দাঁড়াবে। সেইখানে আপনি একটা অভ্যুত্থান করতে বাধ্য হয়েছেন, এটা কোনো বৈধ জিনিস না। মানে যে বৈধতা আপনি খুঁজেন, সংবিধানের বৈধতার মধ্যে কোনো একটা গণ অভ্যুত্থান নাই। সংবিধানের বৈধতার মধ্যে একটা দায়িত্ব পালন করতে পারতেছে না, পালায় গেছে একটা সরকার, তার দলবল, এইটা আসলে আপনি পাবেন না। মানে এরকম, আমি এটা উদাহরণটা লম্বা করতে চাই না। তার মানে আমি বলতে চাইতেছি বৈধতার আপনি বাস্তবে কি হয়েছিল, বাস্তবে যেটা বললো যে বাংলাদেশের যে সংবিধান, এইটা দিয়ে এখানে 54 বছর চলার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় মানুষ দেখছে যে এটার মধ্যে অনেকগুলো বিধিবিধান আছে, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, তার যে আসলে গণতন্ত্র কিংবা তার যে সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সাথে এখানকার যে ক্ষমতা কাঠামো, যে এক ব্যক্তির কাছে সকল ক্ষমতা, এটা যায় না। তাইলে এই দাবিটা উঠছে যে এই ক্ষমতা কাঠামোর এই অংশটা পরিবর্তন করতে হবে। এখন পরিবর্তনের প্রশ্নটা এসে আবার বলি যে পরিবর্তনের জন্যে অভ্যুত্থান করতে হয়েছে। অভ্যুত্থান করার মানে এই না যে এখানকার মানুষ সংবিধান চায় নাই। অভ্যুত্থান যারা চাইছে তারা কিন্তু এর চাইতে একটা বেটার ডেমোক্রেটিক কনস্টিটিউশন চাইছে। এই সংবিধানটা এরা যেরকম মনে করে যেটা ফেলে দিতে চাইছে, মানুষ এটা চায় নাই। মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যে এই সংবিধানের মধ্যে যা ত্রুটি বিচ্যুতি আছে, গণবিরোধী জায়গা আছে, এইটাকে ঠিক করে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন করবে। এটাই ওনাদের 31 দফার মধ্যে, এইটাই আসলে ওনাদের মতো করে ওনারা বলছে। এবং 31 দফা ওনার কাছে থাকবে। যদি ধরেন 31 দফার মধ্যে কোথাও সংবিধান সংশোধন করবে এই কথা ওনাদের নাই। সংস্কার শব্দটা আছে, রিফর্ম এবং অ্যামেন্ডমেন্ট এই দুইটা শব্দ এক না, সিনোনিমাস। যদি এই জায়গাতেও ধরি, তাহলে কি এখনকার বিদ্যমান কাঠামোতে যদি গণপরিষদ বা সংশোধনীয় কাউন্সিল বা এই ধরনের কোনো কিছু গঠন না হয়, তাহলে কি সংস্কার করা যায় নাকি সংশোধন করতে হবে? ওনারা সংশোধন করতে পারবে। যে সংশোধনটা যেটা আমরা চাইছিলাম, যে বহুবার এখানে অনেক সংশোধন করা হয়েছে, ধরেন ওনাদের হাত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার এসে এটা চলে যাওয়ার কারণে 17 বছর এখানকার মানুষ সাফার করছে। তাইলে এই অভিজ্ঞতা আপনাকে কি শিক্ষা দেয়? এই অভিজ্ঞতা আপনাকে শিখাইছে যে আপনি এমনভাবে এটা পরিবর্তন করবেন না যেটা কালকে টিকবে না। আপনি ধরেন, আমি 1 মিনিট আমি নিচ্ছি ওনাদের কাছে, আমি আর পরে কথা বলবো না প্রয়োজন, আমি 1 মিনিট নিচ্ছি যে আপনি এমন কোনো পরিবর্তন ধরেন, ওনাদের 31 দফার মধ্যে আপার হাউস আছে, ওনাদের 31 দফার মধ্যে, মানে 31 দফা না, মানে যে 30টা পয়েন্টে সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছে, 84টার মধ্যে 30টা পয়েন্ট আছে, যেটা ধরেন আপনি এখানে বের করেন যে 30টা পয়েন্ট আছে, যে 30টা পয়েন্টে সমস্ত রাজনৈতিক দল আপনি যে কোনো পরিষদ আদেশের পরে দিতে পারবেন 3 নম্বর শিডিউল অনুযায়ী। তো সেইখানে আপনি দেখবেন যে 30টা পয়েন্টে আমরা কিসে কিসে একমত হয়েছি, যাতে কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্নমত নেই। আপার হাউসে কি নিয়ে ভিন্নমত আছে ওনাদের? পিয়ার হবে, মানে দলীয় পিয়ার হবে না, ভোটের পিয়ার হবে। ওনারাও একটা পিয়ার চাই, এটা হচ্ছে দলের আসন ভিত্তিক পিয়ার। তার মানে ওইটুকু পার্থক্য ধরেন, কিন্তু ওনারা আপার হাউস চায়। আমি আর তর্কটা বাড়ালাম না। ধরেন বিএনপি যে পরিবর্তনগুলির কথা ওনারা নিজের এগ্রি করছে, 31 দফায় যেগুলি আছে, কিংবা আসলে এইবার যে প্রশ্নগুলি, যে 30টা পয়েন্টে কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্নমত নাই, এই যে জায়গাগুলি, এগুলির মধ্যে আমি যেটা বলছিলাম যে এইরকম প্রশ্ন আছে যেগুলির ব্যাপারে আদালতের, উচ্চ আদালতের ধরেন ভিন্ন রায় আছে। ধরেন আমাদের এখানে আমরা সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছি যে প্রতি বিভাগে আসলে হাইকোর্ট বেঞ্চের আসলে স্থায়ী বেঞ্চ স্থানান্তর করতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে। কিন্তু এরশাদ পিরিয়ডে এই বিষয়ে আসলে উচ্চ আদালত থেকে রায় ছিল যে আসলে তখন যে বেঞ্চ করছিল সেটা করা যাবে না, কারণ এটা একটি ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটা করলে আসলে কনস্টিটিউশনের যে স্পিরিট সেটা ভেঙে যায়। তো আমি কথাটা বলছি এরকম যে বিএনপিকেও যদি যে পরিবর্তন উনি করতে চায়, তারা করতে চায়, আমি ধরেন বাকিগুলি বাদ দিলাম, কমন মিনিমামের মধ্যেই যদি থাকে, তাহলে এই পরিবর্তনটা তো বিএনপি চাইবে যে এটা সাস্টেনেবল হোক। একজন গিয়ে এটা মামলা করে দিল, তারপর বেসিক স্ট্রাকচারের প্রিন্সিপাল এটা নাই হয়ে গেল, এটা তো বিএনপি চাওয়ার কথা না। তাহলে এইটা সাস্টেনেবল করার জন্য উনি যে কথাটা তুলছিলেন, এটা একটা পদ্ধতিগত প্রশ্ন। এখনকার মূল তর্কটা আসলে পদ্ধতিগত তর্ক, যে আসলে কোন পথে এটা করলে এইটা আদালতের মামলার বাইরে যাবে, আদালত কোনটাকে প্রোটেক্ট করতে বাধ্য হবে। পিপলের ম্যান্ডেট অনুযায়ী যদি আপনি রিফর্ম অ্যাসেম্বলি হিসাবে বসে এটা করেন, তাইলে আদালতের দায়িত্ব হবে যে রিফর্ম যে কনস্টিটিউশন সেইটাকে পাহারা দেয়া। বেসিক স্ট্রাকচারের প্রিন্সিপাল এসে দাঁড়াবে যে জনগণের সম্মতিতে যে পরিবর্তনটা হয়েছে এইটাকে রক্ষা করাই হচ্ছে আদালতের কাজ।
এইটুকুর জন্য আসলে ওনাদের উচিত এই 180 দিনের যে এম্বার্গো আছে তার মধ্যে আসলে রিফর্ম অ্যাসেম্বলিকে তাদের কার্যকর করা এবং যে পরিবর্তনগুলি তারা করার জন্য কিংবা সবাই করার জন্য রাজি আছে সেইটুকু হইলেও এই পদ্ধতিতে করা। আদারওয়াইজ ওনারা করতে পারবেন, কিন্তু ওনাদেরই আরেকটা লোক ওই বা ওনাদের বাইরের আরেকটা লোক উচ্চ আদালতে আদালতে গেলে সেটা- মামলাটা করবে এবং এটা টিকবে না। এটা যদি না টিকে তাইলে আসলে অভিযোগটা ওনাদের বিরুদ্ধে আসবে যে ওনারা জেনে শুনে এমনভাবে এটা করছে যাতে এক হাত দিয়ে দিচ্ছে আরেক হাত দিয়ে এটা কেড়ে নিচ্ছে। 72-এর সংবিধান সম্পর্কে আমরা যেটা বলি, একদিকে মৌলিক অধিকার দিচ্ছে, আরেক অধিকার মৌলিক অধিকার যাতে আপনি এনজয় করতে না পারেন সেই ব্যবস্থাটা করে রাখছে। সেই কাঠামোটারই পরিবর্তনের কথা বলা হয়েছে।